হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি ইতিহাসের পাতায় লেখা এমন একটি সত্য কাহিনী নিয়ে, যেটা শুধু আপনার মনে কোনো কিছু করার ইচ্ছাকে জাগ্রতই করবে না, বরং আপনাকে এটাও শেখাবে যে যদি আপনার মধ্যে কোনো কিছু করার তীব্র ইচ্ছা থাকে, তাহলে আপনি একটি ছোট্ট নৌকায় চড়েও বিশাল মহাসাগর পাড়ি দিতে পারবেন। তাই আর দেরি না করে চলুন পাড়ি দেওয়া যাক, মানে কাহিনী শুরু করা যাক। কিন্তু মূল কাহিনীটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য। কাহিনীর শুরুতে একটি বাচ্চাকে দেখানো হয়, যার নাম ছিল থর হেয়ারডাল। একটি জায়গায় বরফের মাঝখানে কিছু পরিমাণ পানি ফুটছিল, যার উপরে বরফের দুইটা টুকরা ছিল, আর অপর যে বরফের টুকরা ছিল সেটার উপরে একটি করাত রাখা ছিল। কোনো বাচ্চাই সেটা আনার জন্য সেখানে যেতে চাচ্ছিল না, কিন্তু থর সেখানে যায়। যদিও সবাই তাকে মানা করছিল, তবুও সে কারো কথাই শুনছিল না। আর যখন সে ফেরত আসতে নেয়, তখনই তার পা পানিতে পিছলে যায় এবং সে ডুবে যেতে থাকে। কিন্তু একটি বাচ্চা তাকে পানি থেকে ওপরে তুলে আনে। এরপর থরকে বাসায় নিয়ে যাওয়া হয়, আর তার বাবা তাকে বলে, আমার মনে হচ্ছে তুমি ইতিমধ্যেই উচিত শিক্ষা পেয়ে গেছো, তাই আমাকে কথা দাও যে তুমি জীবনে আর কখনোই এমন ঝুঁকি নিবে না। কিন্তু থর তার কথার কোনো জবাব দেয় না। আস্তে আস্তে সময় কেটে যায়, আর সময় পৌঁছে যায় 1937 সালে। থর এখন বড় হয়ে গেছে, আর এখন সে একজন এথনোগ্রাফার এবং অ্যাডভেঞ্চারার। সে পলিনেশিয়ায় একটি দ্বীপে থাকছিল। পলিনেশিয়া খুবই বিখ্যাত ছিল। এটি এমন একটি জায়গা ছিল যেখানে হাজারেরও বেশি দ্বীপ ছিল, যদিও সেইগুলোর মধ্যে কিছু দ্বীপ এমন ছিল যেগুলো নিজেরাই এক একটি দেশ ছিল, আর বেশিরভাগ দ্বীপের মধ্যেই ছিল অন্যান্য দেশের দখলদারিত্ব। থর এখন সেখানেই থাকছিল, আর সেখানকার জীবনশৈলী লোকজনদের নিয়ে গবেষণা করছিল। একদিন যখন সেখানে থর নিজের প্রেমিকার সাথে একজন বয়স্ক লোকের সামনে বসেছিল, তখন সে তাকে জিজ্ঞেস করে যে আপনার পূর্বপুরুষেরা কোথা থেকে এসেছিল। এতে সেই বয়স্ক লোকটি বলে যে টিকি দ্য সান অফ গড, অর্থাৎ আমাদের ঈশ্বর আমাদেরকে ওই পৃথিবী থেকে এই দ্বীপে নিয়ে এসেছে, যেটা মহাসাগরের অপর পাশে আছে। সে পূর্ব দিকে ইশারা করে। থর এসব শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে পূর্ব দিক থেকে। বয়স্ক লোকটি বলে যে সব কিছুই পূর্ব দিক থেকে আসে, সূর্য, বাতাস, বিদ্যুৎ, সব কিছুই। আর আমাদের পূর্বপুরুষেরাও পূর্ব দিক থেকে পশ্চিমে এসেছে, অর্থাৎ তারা নিজেদের যাত্রা সেই জায়গা থেকে শুরু করেছিল যেই জায়গায় সূর্য উদিত হতো, মানে পূর্ব দিক থেকে। আর তারা সেই দিকে যাত্রা অব্যাহত রেখেছিল যেই দিকে সূর্য অস্ত যায়, মানে পশ্চিম দিকে। অর্থাৎ সূর্যই তাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে। তারপর সেই বয়স্ক লোকটি তাদেরকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে অনেক পুরানো একটি দেবতার মূর্তি রাখা ছিল, আর এটা ছিল তাদের টিকি দেবতা। আসলে বিষয়টি এমন ছিল যে পলিনেশিয়ার দ্বীপগুলোতে যেসব লোকজন বসবাস করত, তারা এশিয়া থেকে এসেছিল, কিন্তু বয়স্ক লোকটি সেই সব বিষয়ে কিছুই জানতো না। সে শুধু তাদেরকে ওইসবই বলে যেসব সে নিজের পূর্বপুরুষদের থেকে শুনেছিল, অর্থাৎ তাদের পূর্বপুরুষ এশিয়া থেকে নয়, বরং দক্ষিণ আমেরিকা থেকে এসেছিল। আর থর এই বিষয়টি নিয়ে খুবই অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় 1946 সাল। থর গত 10 বছর ধরে এই বিষয়টি নিয়েই গবেষণা করছিল। সে অনেকগুলো থিসিসও লিখেছিল। আসলে 10 বছর পলিনেশিয়ার দ্বীপগুলোতে থাকার পর এবং সেখানকার লোকজনদের সাথে বসবাস করার পর সে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে সেই বয়স্ক লোকটি ঠিকই বলেছিল, অর্থাৎ পলিনেশিয়ায় যারা বসবাস করত তারা এশিয়া থেকে নয়, বরং দক্ষিণ আমেরিকা থেকে এখানে এসেছিল। একদিন সে একজন প্রকাশকের কাছে যায়, কিন্তু সেই প্রকাশক তার থিওরিটি প্রকাশ করার জন্য সরাসরি মানা করে দেয়। সে বলে যে এখন পর্যন্ত এটাই সত্যি বলে প্রমাণিত হয়েছে যে পলিনেশিয়ার দ্বীপগুলোতে যারা বসবাস করছে তারা এশিয়া থেকে এসেছে, তাই তুমি তোমার থিওরি প্রমাণ করতে পারবে না। কারণ 1500 বছর পূর্বে যখন এই দ্বীপগুলোতে মানুষ এসেছিল, তখন দক্ষিণ আমেরিকার লোকজনের কাছে এমন বোর্ড বা এমন প্রযুক্তি কোনোটাই ছিল না যে তারা এত
লম্বা যাত্রা পাড়ি দিয়ে পলিনেশিয়ার দ্বীপগুলোতে পৌঁছাতে পারবে, কিন্তু এশিয়ার লোকজনদের কাছে সে সবকিছুই ছিল, তাই তোমার থিওরিতে কেউই বিশ্বাস করবে না। এত কিছু শোনার পর থর বলে যে তারা ভেলায় চড়ে সেখানে পৌঁছেছিল। এটা শুনে প্রকাশক হেসে দেয়। সে বলে যে তোমার যদি এটাই মনে হয় আর তোমার কাছে যদি এর পক্ষে প্রমাণও থাকে, তাহলে তুমি এক কাজ করো, ভেলায় চড়ে পেরু থেকে পলিনেশিয়ায় যাও। আর যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি তোমার থিওরিটি প্রকাশ করব। আর সে এমনটা এই জন্যই বলে কারণ সে জানতো যে এত বড় মহাসাগর একটি ভেলা দিয়ে পার করা প্রায় অসম্ভব ছিল। এই দীর্ঘ যাত্রা, তাও আবার মহাসাগরে যেসব বাধা বিপত্তি সৃষ্টি হয়, যেমন ঢেউ সৃষ্টি হয়, তাতে একটি ছোট ভেলায় চড়ে সেই মহাসাগর পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এখন থরের কাছে নিজের থিওরি প্রমাণ করার জন্য একটাই উপায় ছিল, আর সেটা হলো তার দক্ষিণ আমেরিকা থেকে পলিনেশিয়ার দ্বীপ পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়া। আর এই পথ ছিল ৮,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের, তাও এমন একটি মহাসাগরে যেখানে বড় বড় জাহাজও ডুবে যেত। এখন এই যাত্রার জন্য থরের আর্থিক সাহায্যেরও প্রয়োজন ছিল, তাই সে একটি ম্যাগাজিন কোম্পানির কাছে যায় আর বলে যে সে ৮,০০০ কিলোমিটার পথের একটি যাত্রা পাড়ি দিবে, তাও দক্ষিণ আমেরিকা থেকে পলিনেশিয়া পর্যন্ত। আর এই যাত্রাটি সে একটি কাঠের ভেলা দিয়ে করবে, যেটা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে ব্যবহৃত হতো। এই ভেলায় কোনো সুযোগ সুবিধা থাকবে না, আর না থাকবে কোনো নিরাপত্তা। এইসব শুনে ম্যাগাজিন কোম্পানি তাকে মানা করে দেয় আর বলে যে আমরা আত্মহত্যার জন্য কোনো প্রকার আর্থিক সহযোগিতা করি না। এছাড়াও একটি স্কুলের ছোট ছোট বাচ্চারাও জানে যে পলিনেশিয়ায় যেসব দ্বীপ রয়েছে সেগুলো এশিয়ার মানুষ আবিষ্কার করেছিল, দক্ষিণ আমেরিকার মানুষেরা না। কিন্তু থরের মতে কলম্বাস আমেরিকায় পৌঁছানোর আগেই দক্ষিণ আমেরিকার লোকেরা পলিনেশিয়ায় দ্বীপ পর্যন্ত পৌঁছে গেছিল। এরপর থর সেখান থেকে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে কিছু পেশাদার ব্যক্তিত্ব ছিল এবং যারা সমুদ্রের নিচে অনেকটা সময় কাটিয়েছিল। থর তাদেরকে একটি ভেলার স্কেচ দেখায় আর বলে যে এটার নাম হলো কন্টিকি, আর এই ভেলায় চড়ে আমরা ৫ জন পেরু থেকে পলিনেশিয়া পর্যন্ত যাত্রা করব। আর এই যাত্রাপথের দূরত্ব হবে ৮,০০০ কিলোমিটারেরও বেশি। এই সব শুনে সেখানে উপস্থিত একজন লোক বলে যে আটলান্টিক মহাসাগরে একটি ভেলায় চড়ে আমি ২২ দিন কাটিয়েছিলাম, কিন্তু এই পথ পাড়ি দেওয়ার প্রায় অসম্ভব, কারণ এত বড় মহাসাগরে একটি ছোট ভেলাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, না সেটাকে নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া সম্ভব। আর যেই নকশাটি তুমি বানিয়েছো সেটা অনুযায়ী তুমি ভেলাটিকে যেই কাঠ ব্যবহার করে বানাবে, সেই দড়ি দিয়ে বাঁধবে, সেগুলো কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। আমরা সেই মহাসাগরে ফেসে যাব, তখন সেখানে শুধু আমরা একটা জিনিসের জন্য অপেক্ষা করব, আর তা হলো মৃত্যু। থর তাদের কথা শুনে সেখান থেকে বের হয়ে যায়। সেই রেস্টুরেন্টে একজন লোক বসেছিল যার নাম ছিল হ্যারম্যান। সে তাদের কথা শুনছিল। সে থরের কাছে যায় আর বলে যে আমার কাছে তোমার ভেলার বুদ্ধিটি খুবই ভালো লেগেছে, আমিও তোমার সাথে যেতে চাই। এতে থর বলে যে তুমি কি একজন নাবিক? উত্তরে হ্যারম্যান বলে যে না, কিন্তু তুমিও তো নাবিক না। সে আরও বলে যে সে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপাতত সে রেফ্রিজারেটর বিক্রির কাজ করছে। সব শুনে থর তাকে নিজের দলে নিয়ে নেয়, আর এইভাবেই থর নিজের দলের প্রথম সদস্য পেয়ে যায়। তবে তখনও সবচেয়ে বড় সমস্যার সমাধান হওয়া বাকি ছিল, আর তা হলো যাত্রার জন্য আর্থিক সহযোগিতার যোগান। এরপর আমরা দেখি যে থর নিজের স্ত্রী লিভকে কল করে বলে যে আমি বড়দিনে বাসায় আসতে পারবো না, কারণ আমি সোজা পেরু যাচ্ছি। তার স্ত্রী তাকে এমনটা করতে মানা করে, কিন্তু থর বলে যে যদি আমি এমনটা না করি তাহলে আমি শেষ হয়ে যাব, কারণ আমার জীবনের 10টা বছর আমি এই থিওরির পেছনে দিয়েছি, তাই আমাকে এটা করতেই হবে। লিভ বলে কিন্তু তুমি তো সাঁতারও কাটতে পারো না, আর তুমি তো একা নও, আমাদের সন্তানরাও আছে। কিন্তু কারো কথায় থর শুনে না, আর সে থামে না। সে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছিল, তাই সে বড়দিনে বাসায় ফেরে না আর সোজা পেরু চলে যায়। সেখানে তাদের আরও 3 জন সঙ্গী ছিল, যারা এই যাত্রায় তাদের 2 জনের সঙ্গ দিবে, অর্থাৎ মোট 5 জন হয়ে গেছিল। সেখানে বড় বড় কাঠ রাখা ছিল, সেইগুলোর ওপর তারা বসেছিল। আর থর তাদের বলে যে এই কাঠগুলো দিয়েই আমরা ভেলা বানাবো, আর বানানোর নিয়মও ঠিক তেমনটাই হবে যেমনটা আজ থেকে 1500 বছর পূর্বে এখানকার লোকেরা বানিয়ে পলিনেশিয়ায় গিয়েছিল, কারণ তারা এইসবে রদবদল করতে পারবে না, আর না কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এছাড়া যদি তারা এমনটা করে তাহলে তাদের দাবি ভুল বলে প্রমাণিত হতে পারে। এখন খাবার দাবার আর অন্যান্য জিনিসপত্রের জন্য তাদের অনেক টাকার প্রয়োজন ছিল, তাই থর একজনের কাছে যায় যে অনেক ধনী ছিল। সে তার কাছে গিয়ে বলে যে আমি এটা প্রমাণ করতে চাই যে পলিনেশিয়ায় যারা বসবাস করছে তারা এখানকারই লোক, অর্থাৎ তারা পেরুভিয়ান।
এই কথা শুনে সেই লোকটি অবাক হয়ে যায়, কিন্তু অবশেষে সে থরকে আর্থিক সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর এইভাবেই থর আর তার দলের সদস্যরা আর্থিক সাহায্য পেয়ে যায়। তাদের মহাসাগর যাত্রার বিষয়টি সংবাদপত্রেও ছাপা হয়ে যায়। তাদের কাছে একজন ক্যামেরাম্যান আসে, আর সেও থরের দলে যুক্ত হয়ে যায়, যাতে সে পুরো সফরটি নিজের ক্যামেরায় ধারণ করতে পারে। কিছুদিনের মধ্যেই তাদের ভেলাটি তৈরি হয়ে যায়, আর তাদেরকে বিদায় জানানোর জন্য অসংখ্য লোকজন মহাসাগরের তীরে এসে হাজির হয়। সেখানে উপস্থিত প্রত্যেকেরই বিশ্বাস ছিল যে তাদেরকে আর দ্বিতীয়বার দেখা যাবে না, কারণ তাদের যাত্রাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তারা বিশাল মহাসাগরে ছোট্ট একটি ভেলা নিয়ে বেরিয়ে পড়েছিল। এই 6 জন লোকের মাঝে আজ থেকে 1500 বছর আগের পদ্ধতিতে বানানো কাঠের একটি ভেলা, খাওয়ার জন্য কিছু খাবার, একটি ছোট সেফটি বোট আর একটি রেডিও ছিল। এরপর তাদের ভেলাটি আস্তে আস্তে মহাসাগরের গভীরে যেতে শুরু করে। একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন সেখানে অনেক ভয়ঙ্কর এক ঝড় উঠে। আর যখন থর ভেলার পাল্টে উঠাচ্ছিল, তখনই সে এক ধাক্কায় পানিতে পড়ে যায়। সে সাঁতার জানতো না, কিন্তু তার সঙ্গীরা তাকে পানি থেকে ওপরে তুলে নেয়, অর্থাৎ সে নিরাপদে ভেলায় উঠে যায়। আর এইভাবেই থরের জীবন একটুর জন্য বেঁচে যায়। পরের দিন সকালে যখন মহাসাগর পুরোপুরি শান্ত হয়ে যায়, তখন তারা দেখে যে তাদের ভেলার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই তারা সবাই মিলে ভেলাটি ঠিক করতে নেয়। ভেলায় আজকে তাদের পুরো 4 দিন হয়ে গেছিল, আর আস্তে আস্তে তারা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু মহাসাগরের এই যাত্রা এতটা সহজ না। হঠাৎই তারা মহাসাগরের মাঝখানে বিশাল এক তিমি দেখতে পায়। আর যখনই সেই ক্যামেরাম্যান নিজের ক্যামেরা দিয়ে সেটা শ্যুট করতে যায়, তখনই হারমান, সে থরের প্রথম সঙ্গী ছিল, সে এই বিষয়টি দেখে ভয় পেয়ে যায়, কারণ তিমিটি তাদের ভেলার নিচ দিয়েই অতিক্রম করছিল। সে ভেলার ওপর থেকে একটি ধারালো হাতিয়ার উঠিয়ে নেয়, যেটাতে ভেলার একটি দড়ি বাঁধা ছিল, আর সে ওইটা ছুটতেই যাচ্ছিল। কিন্তু তার সঙ্গীরা বলে যে এটা পাশেই রেখে দাও, কিন্তু সে কারো কথা শোনে না, আর তিমির ওপরে সেটা ছুঁড়ে মারে, যেটা ঠিক তিমির গায়ে গিয়ে বেঁধে যায়। এতে তিমিটি পানির গভীরে যেতে শুরু করে, কিন্তু যেহেতু সেই হাতিয়ারে তাদের ভেলার সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই তাদের ভেলাটি ঘুরপাক খেতে শুরু করে। এখানে তাদের ভেলাটি ডুবতে ডুবতে বেঁচে যায়। এই ঘটনায় হারমান আর তার একজন সঙ্গীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কিন্তু থর বলে যে ভেলায় থাকাকালীন কেউ কাউকে কিছুই বলবে না। কিছু বলার থাকলে সেটা শুধু আমিই বলবো, কারণ এই ভেলার দায়িত্বে আমি আছি। এরপর আস্তে আস্তে আরও সময় কেটে যায়, আর তাদের কাছে যে রেডিও ছিল সেটাও নষ্ট হয়ে যায়, তাই তারা কারোর সাথেই যোগাযোগ করতে পারে না। এইদিকে হারমানের মানসিক অবস্থারও ধীরে ধীরে খারাপ গতি হতে শুরু করে। তার মনে হয় যে কাঠগুলো পানি শোষণ করতে শুরু করেছে, আর যে দড়িগুলো দিয়ে কাঠগুলো বাঁধা হয়েছে সেইগুলো পুরোপুরি ছিঁড়ে যাবে, আর তারা সবাই ডুবে যাবে। আসলে এই সব কথাগুলো রেস্টুরেন্টের সেই লোকগুলো বলেছিল, যার কাছে থর সবার প্রথমে গেছিল, আর এখন হারমানের মাথায় সেই সব কথাই ঘুরছিল। এইদিকে তাদের কাছে যেই ক্যামেরাম্যান ছিল, সে সেফটি এয়ারবোটে বসে ভেলা থেকে কিছুটা দূরে যায়, যাতে সে বাকিদের শ্যুট করতে পারে। আর যখন সে তাদেরকে রেকর্ড করা শুরু করে, তখনই সেখানে অনেক বড় একটি হাঙর চলে আসে। সেখানকার চারপাশই হাঙর দিয়ে ভরা ছিল, যেগুলো যে কোনো সময়ই তাদের ওপর হামলা করে তাদেরকে মেরে ফেলতে পারত। কিন্তু এমনটা হওয়ার আগেই থর সেইগুলো দেখে ফেলে, আর এয়ারবোটের দড়িটি তৎক্ষণাৎ টেনে নিয়ে তাদের ক্যামেরাম্যান সঙ্গীকে ভেলার ওপর উঠিয়ে নেয়। আর এইভাবেই সে আরেকটার জন্যই প্রাণে বেঁচে যায়। কিন্তু বিশাল এই মহাসাগরের প্রতিটি জায়গায় বিপদ যেন ওত পেতে বসেছিল। অন্যদিকে তাদের 6 জনের মধ্যে একজনের কাছে একটি তোতা পাখি ছিল, আর সেই তোতা পাখিটি পানির মাঝখানে গিয়ে বসে পড়ে। তখনই একটি হাঙর আসে আর তোতা পাখিটিকে খেয়ে ফেলে। এই ঘটনায় সে অত্যন্ত কষ্ট পায়, আর যখন সে হাঙরটি তাদের ভেলার সামনে চলে আসে, তখনই সে ওটার লেজ ধরে টানে আর ওটাকে ধরে ফেলে, আর সবাই মিলে সেটাকে ভেলার ওপরে টেনে এনে মেরে ফেলে। এতে হাঙরের রক্ত পানিতে ভেসে যেতে শুরু করে, যার ফলে বাকি হাঙরগুলো তাদের ভেলার চারদিকে আকর্ষিত হতে থাকে এবং ভেলার চারপাশে ঘুরঘুর করতে শুরু করে। হারম্যান এসব দেখে ভয় পেয়ে যায়, তাই সে একটি বক্স নিয়ে আসে, যেটার ভেতরে সে স্টিলের লম্বা তার রেখেছিল। সে থরকে বলে যে এখন বাঁচার আর একটি উপায় আছে, আর সেটা হলো আমাদের ভেলাটিকে এই তারগুলো দিয়ে বেঁধে ফেলতে হবে, নয়তো আমাদের মধ্যে কেউই আর বেঁচে থাকবে না।
কিন্তু থর বলে যে আমরা সেইভাবেই যাব যেভাবে আজ থেকে 1500 বছর আগের লোকেরা গিয়েছিল। এটা বলে সে স্টিলের তারগুলো পানিতে ছুঁড়ে মারে। এসব দেখে হারমানের মাথা কাজ করা বন্ধ করে দেয় আর তার পা পিছলে ভেলা থেকে সে নিচে পড়ে যায়। সে পানিতে পড়ে গেছিল, কিন্তু হাঙরগুলো তাকে নিজের খাবার হিসেবে খেয়ে ফেলার আগেই তাকে পানির ওপরে টেনে আনা হয়। ওপরে ওঠার পর হারমান সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে জানতো সে ভুল করেছে। এরপর তাদের সবচেয়ে বড় সমস্যা এটা দাঁড়িয়ে যায় যে তারা জানতোই না যে তারা সঠিক পথে আগাচ্ছে কিনা। তাদের দিক নির্দেশক এরিক বলে যে হয়তো আমরা ভুল দিকে আগাচ্ছি, কিন্তু থরের বিশ্বাস ছিল তারা সঠিক পথেই আগাচ্ছে। আর এত দীর্ঘ পথ পাড়ি দেবার পর তারা প্রত্যেকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিল। একদিন এরিক নিজের সেক্সট্যান্ড দিয়ে দূরত্ব হিসাব নিকাশ সম্পূর্ণ করে। এটি ছিল খুবই মৌলিক একটি যন্ত্র যেটা নিয়ে দিক নির্দেশনা করা যেত। যাই হোক, সে হিসাব করা শেষ করে থরের কাছে যায় আর তাকে বলে যে আমরা সবাই সঠিক দিকেই আগাচ্ছি, অর্থাৎ পলিনেশিয়ার দিকে। আজকে প্রায় 3 মাস পর তাদের ভেলায় খুশির মুহূর্তে এসে হাজির হয়, তাই তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে। একই সাথে তাদের রেডিওটাও চলতে শুরু করে। তারা রেডিওর সাহায্যে কোডিং মেসেজের মাধ্যমে শহরের মানুষদের সাথে যোগাযোগ করে যে কিভাবে আজ থেকে 1500 বছর পূর্বে পেরু থেকে কয়েকজন লোক কাঠের একটি ভেলায় চড়ে পলিনেশিয়ায় পৌঁছেছিল। আর এই খবরটি যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন চারদিকে হাঙ্গামা শুরু হয়ে যায়, কারণ আজ পর্যন্ত পলিনেশিয়া নিয়ে যত থিওরি ছিল সে সবগুলোই বদলাতে যাচ্ছে। এরপর 7ই আগস্ট 1947 সালে যখন ভেলায় সেই 6 জনের পুরো 101 দিন হয়ে গেছিল, সেদিন সকাল সকাল একজন আকাশে একটি উড়ন্ত পাখি দেখে। আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ পাখি দেখার মানে হলো আশেপাশেই কোথাও ভূমি আছে, অর্থাৎ তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতেই যাচ্ছে। ঠিক তখনই তারা সামনে একটি দ্বীপ দেখতে পায়। এটা সেই দ্বীপ ছিল যেখানে তারা পৌঁছাতে যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য এখনও তাদেরকে বড় বড় ঢেউয়ের সম্মুখীন হতে হতো, যেটা এতটাও সহজ ছিল না। তাই তারা আবারও একটি হিসাব করে, যেখানে হারমান তাদের সবাইকে এটা বলে যে প্রতিটি 13 নাম্বার ঢেউ 12 নাম্বার ঢেউয়ের চেয়ে উঁচু হয়ে থাকে, তাই আমাদের ভেলাটিকে নোঙর দিয়ে আটকিয়ে রাখতে হবে। আর ঠিক 13 নাম্বার ঢেউ ওঠার আগে আমাদেরকে নোঙর তুলে ফেলতে হবে, যাতে সেই বড় ঢেউয়ের সাহায্যে আমাদের ভেলাটি কিনারায় পৌঁছে যায়। কথা মতো তারা পানিতে নোঙর ফেলে দেয়, কিন্তু 10 নম্বর ঢেউ ওঠার সাথে সাথে তাদের দড়িটি ছিঁড়ে যায়। আর এই পর্যায়ে ঢেউয়ের সাথে সাথে তাদের ভেলাটিও ভেসে যেতে শুরু করে, কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দেয় আর তারা প্রত্যেকে কিনারায় পৌঁছে যায়। আর সেইভাবেই এমন একটি যাত্রা সফল হয়ে যায়, যেটা নিয়ে পুরো পৃথিবী শঙ্কা প্রকাশ করেছিল। তারা 6 জন এই যাত্রাটি সফল করে শুধু ইতিহাসের পাতায় নামই লেখায়নি, বরং পুরোপুরি ইতিহাসকে বদলেও দিয়েছিল। যদি মানুষের ভেতরে ইতিবাচক মনোভাব ও দৃঢ় সংকল্প থাকে এবং সে নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, তাহলে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আপনি বা আমি করতে পারবো না। তাই মানুষের সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করা উচিত, ঠিক যেমনটা এই মুভির শুরু থেকেই থরের মধ্যে ছিল। এই মুভির শেষে আমাদেরকে সেই 6 জন লোকের কিছু বাস্তব ছবি ও ফুটেজও দেখানো হয়, যেটা সেই 6 জনের মধ্যেই একজন শ্যুট করেছিল। এই যাত্রা শেষে এটাও প্রমাণিত হয়ে যায় যে পলিনেশিয়ার মূল নিবাসীরা এশিয়ার বাসিন্দা ছিল না, বরং তারা পেরুভিয়ান অর্থাৎ দক্ষিণ আমেরিকার বাসিন্দা ছিল। ঝুঁকিপূর্ণ 101 দিনের এই যাত্রা সম্পূর্ণকারী যেই 6 জন ছিল, তারা জানতো যে তাদের সাহায্যের জন্য কেউই তাদের পাশে এসে দাঁড়াবে না। তাদের নাম ছিল থর হেয়ারডাল, হারমান ওয়ার্ডজিঙ্গার, নার্ট হৌকল্যান্ড, বেনস্ট ড্যানিয়েলস, এরিক হেসেলবার্গ ও টস্টিন ব্যারি। এই 6 জন লোক নিজেদের জীবন বাজি রেখে আজীবনের জন্য ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে গেছে। আর যেই ভেলায় চড়ে তারা মহাসাগর পাড়ি দিয়েছিল, সেটার নাম ছিল কন্টিকি, যেটাকে আজও জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর প্রতি বছরই হাজার হাজার মানুষ সেই ভেলাটি দেখতে সেখানে ভিড় জমায়। বন্ধুরা, আরও বলে রাখি যে এই মুভিটি 2012 সালে মুক্তি পেয়েছিল, আর প্রথমবারের মতো কোনো নরওয়েজিয়ান মুভি অস্কার অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে একই সাথে বেস্ট মুভি হিসেবে মনোনয়ন পেয়েছিল। এই মুভিটির IMDb রেটিং ছিল 7.2। আশা করি এই সত্য ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।